হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছো অনেক। তো আজকে হচ্ছে স্থিতিবিদ্যার 8.3 এর 4 নাম্বার ম্যাথটা করব। 4 এবং 5 হয়তো বা করে ফেলবো। আর এটার পিডিএফ ফাইলটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, গুগল ড্রাইভের লিঙ্ক। এখান থেকে দেখে নিতে পারো বা ফোনে সেভ করতে পারো। তো দেখি আমরা এটা শুরু করি, বেশি কথা না বলি আর। প্রথমটাতে কি বলছে এখানে, যে 12 মিটার দীর্ঘ একটি সুষম বিম। একটা সুষম বিম তার মানে অবশ্যই এর একটা ওজন আছে, এবং এর ওজনটা নিয়ে কি করতে হবে, কাজ করতে হবে। আর এর যে ওজন বা সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক মিডল পয়েন্টে কাজ করবে নিচ বরাবর। তো আনুভূমিকভাবে সুস্থিত আছে, তার মানে আপাতত একদম সুস্থিত ভাবে আছে, মানলাম, ঠিক আছে। তো এর একটা খুঁটি এক প্রান্তে, মানে দুইটা খুঁটির উপরে আনুভূমিকভাবে সুস্থিত আছে, তার মানে বিমটা একদম সোজাসুজি সমান্তরালে আছে এরকম। একটা খুঁটি এক প্রান্তে আছে, একদম প্রান্তে বিন্দুতে আরেকটা প্রান্ত, সরি অপরটি বা অন্যটি, একটা খুঁটি অন্য খুঁটিতে ওই আছে ওই প্রান্ত হইতে 8 মিটার দূরে অবস্থিত। কোন প্রান্ত? প্রথম প্রান্ত, বা এই খুঁটিটা যে প্রান্তে ছিল সেই প্রান্ত থেকে। এই যে একটি খুঁটি বলছে না, এক প্রান্ত, এই প্রান্ত হইতেই 8 মিটার দূরে আরেকটা খুঁটি আছে। আর এখানে কি বলছে পরের লাইনে, যে বিমটিকে না উল্টিয়ে 55 কেজি ওজনের একটি লোক কোনো রকমে অপর প্রান্ত পর্যন্ত যেতে পারে। বিমটির ওজন কত? এখানে কোনো রকমে একদম প্রান্ত যাইতে পারে এবং প্রান্তে যেতে পারে, দুটা জিনিস সম্পূর্ণ কিন্তু আলাদা। আমি বলতেছি এটা এখনই। তো শুরুতে এক কাজ করি, সেটা হচ্ছে আমি প্রথমে সুষম যে বিম সেটা অঙ্কন করে ফেলি। ধরলাম আমার এই বিমটা ঠিক এরকম দেখতে, এবং দেখতে যদিও চিকন মোটা হয়ে গেল, আসলে এটা দেখতে সুষম তো, একই রকম আকার থাকবে আর কি। মোটামুটি হয়েছে, জাস্ট বোঝার জন্য হলেই হবে আর কি। আর এমন না যে এইভাবে চার কোণা করে দেওয়া লাগবে, একটা স্ট্রেট একটা লাইন অঙ্কন করলেই হয়ে যাবে। তো এই প্রান্তে একটা কি আছে, বিম আছে, সরি খুঁটি আছে, এই প্রান্তে একটা খুঁটি আছে, এবং আরেকটা খুঁটি আছে এখান থেকে, এই প্রান্ত থেকে 8 মিটার দূরে। তার মানে এই জায়গাতে আরেকটা কি আছে, খুঁটি আছে। এখান থেকে এই দূরত্ব কত মিটার? 8 মিটার। তার মানে এই পাশের এই পুচ্ছি দূরত্বটা কত, পিচ্ছিটা 4 মিটার না? এখন কথা হচ্ছে 8 আর 4 12 মিটার টোটালটা, মানে পুরাটাই 12 মিটার। তাহলে বিমের একটা যে ওজন আছে, বিমের একটা কি ওজন আছে না? সেই ওজন ডাব্লিউ কাজ করবে কিনা? অবশ্যই কাজ করবে। ঠিক এটা মাঝখান বরাবর কাজ করবে। ডাব্লিউ কোণ বরাবর কাজ করবে, মাঝখান বরাবর। তার মানে আমার এইটুকটা হবে কত মিটার? 6 মিটার। এবং আমার যদি এখান থেকে এটুকু 8 মিটার হয়, অলরেডি যদি এটা 6 হয়ে যায়, তাহলে এটুক কত, 2 না? এটা কি থাকবে? 2 মিটার। এখন আপাতত ধরলাম এই 55 কেজি ওজনের লোকটা এখনো বিমের উপর ওঠে নাই। তাহলে বিমের যে আসলে ওজনটা যে আছে, সম্পূর্ণ ওজনটা এই খুঁটি এবং এই খুঁটির উপরে কিন্তু বিভক্ত হয়ে যাবে, যাবে কি না? অবশ্যই যাবে। আর এটা যে বের করতে বলে, এটা আমরা খুব সহজে বের করতে পারি। একদম প্রথম দিন সম্ভবত, তখন ওখানে ম্যাথ ছিল। কিন্তু এখানে আরেকটু এক্সট্রা কিছু বলে দিছে কি, বিমটিকে না উল্টিয়ে 55 কেজির ওজনের একটি লোক কোন রকমে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছাইতে পারে। তার মানে এই বরাবর একটা মানুষ এখন কি আছে, মনে ধরলাম দাঁড়িয়ে আছে বা বসে আছে। তার মানে এই লোকের ওজন কত, 55 কেজি না? ও কিন্তু ওই প্রান্তে চলে গেছে। কত কেজি? 55 কেজি। তাহলে এখন কথা হচ্ছে, এখন যখন 55 কেজি অ্যাপ্লাই করব আমি, তখন কি এই প্রান্তটা সামান্য একটু উপরে উঠতে পারে, না উঠতে পারে? এটা সম্পূর্ণ নির্ভর করতেছে বিমের ওজনের উপর। বিমের ওজনের উপর। তো এখানে যেহেতু বলছে কোন রকমে যাইতে পারে, তার মানে এই বিমের এই প্রান্ত উল্টে নাই। মানে কিন্তু সমস্যা হলো উল্টানোর একটা মানে ভাব, প্রায় উল্টাবে উল্টাবে এরকম করতেছে আর কি। তবে কোন রকমে বলতে কিন্তু এটাই বোঝায়। তার মানে আমার এই খুঁটির উপরে এখন কোন রকম চাপ কিন্তু নাই। এই খুঁটিতে কোন রকম চাপ নাই। এখানে যদি কোন রকমে না বলতো, তখন চাপ থাকতো। কোন রকমে বলার একটাই কারণ, বিমটিকে না উল্টিয়ে, সেটা হচ্ছে এই খুঁটির উপরে কোনো রকম চাপ নাই, কিন্তু এই বিমটা জাস্ট একদম সোয়া সোয়া আছে আর কি, টাচ করে আছে। কিন্তু এর কোনো রকম প্রভাব এই খুঁটির উপরে নাই। তো এই হচ্ছে আমাদের কি কোনো রকমের বলার একটাই কারণ। তার মানে আমার এই যে ওজন আছে, এবং এই যে 55 কেজি যে ওজনটা, এই দুইটা ওজন সম্পূর্ণরূপে আমার এই খুঁটির উপরে কি অ্যাপ্লাই হবে এখন। অর্থাৎ W+55, এই বরাবর W+55 কেজি ওজন অ্যাপ্লাই হবে, বা এত চাপ প্রয়োগ হবে সম্পূর্ণ এই খুঁটির উপরে। বিমের ওজন, লোকের ওজন সব কে নিছে? এই একটা খুঁটি নিয়ে নিছে। যদি কোনো রকমে না বলতো, তখন দুইটা খুঁটি মিলেই কি করতো, এই ওজনটাকে শেয়ার করতো। তাহলে আমরা এখানে কি বলতে পারবো, যে ডাব্লিউ এবং 55 এই দুজনের লব্ধি কোনটা, W+55, এটা এই খুঁটির উপরে অ্যাপ্লাই হবে। তাহলে এখান থেকে আমরা কি কি বলতে পারবো,
ডাব্লিউ ডিভাইডেড বাই কত 4 না, ওই পাশেরটা 4 ইকুয়াল 55 ইকুয়াল কত 2। তাহলে এখান থেকে ডাব্লিউ ইকুয়াল কি থাকবে 4 ইন্টু 55 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে কাটলে 2 থাকবে, 55 দুগুণ কত 110, 110 কেজি। এটাই হচ্ছে আমার কি বিমের ওজন। এবার আসি আমরা পরের ম্যাথে, ঠিক অনেকটা আগের মতোই, তবে সামান্য একটু পার্থক্য আছে। তো দেখি আমরা শুরু করি এটা। কি বলছে, 6 মিটার দীর্ঘ একটি তক্তা আছে, এবি তক্তা, এবং এর ওজন দেওয়া আছে এবার 40 কেজি ওজন দেওয়া আছে। ভালো। তো এই তক্তাটা দুইটা খুঁটির উপর আনুভূমিকভাবে স্থাপিত। আর এই টাইপের ম্যাথ কিন্তু এমসিকিউ তে আসে, ভালোই আসে। তো খুঁটি দুইটির একটি এ প্রান্তে এবং অন্যটি বি প্রান্ত হইতে 2 মিটার ভিতরে অবস্থিত। তো তক্তাটি না উল্টিয়ে 80 কেজি ওজনের একটি লোক বি প্রান্তের দিকে কত দূর যেতে পারবে। এবার কিন্তু একদম এই লোকটা যে ওজনটা সেটা প্রান্তে অ্যাপ্লাই হবে না। তো দেখি আমরা চিত্র অঙ্কন করলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। তো এ বি তক্তা আছে, ধরলাম এই এ বি তক্তাটা ঠিক এরকম। এটা হচ্ছে এ বি তক্তা এবং এর দৈর্ঘ্য কিন্তু কত 6 মিটার। তো একটা খুঁটি এ প্রান্তে আছে, একটা খুঁটি কই আছে এ প্রান্তে আছে, এবং আরেকটা খুঁটি বি প্রান্ত হইতে 2 মিটার ভিতরে আছে। তার মানে আরেকটা খুঁটি কোথায় আছে, এখানে আছে। এটা বি প্রান্ত হইতে 2 মিটার ভিতরের দিকে। তার মানে আমি যদি সি বিন্দু নাম দেই, তাহলে এইটুকু হচ্ছে কত মিটার 2 মিটার। তার মানে এই পাশেটা কত মিটার, অবশ্যই 4 মিটার। এখন এই তক্তার কিন্তু একটা ওজন আছে কত কেজি, 40 কেজি। যেহেতু এটা সুষম, তার মানে ঠিক মিডল পয়েন্টে তক্তার ওজনটা নিচের দিক বরাবর কাজ করবে। তার মানে ধরলাম তক্তার ওজনটা এই বরাবর 40 কেজি কাজ করতেছে। তার মানে এটুক কত মিটার, অবশ্যই 3 মিটার। পুরোটা যদি 4 হয়, এসি যদি 4 হয়, তাহলে এইটুক কত, এইটুক 1 মিটার না, এটুক ধরলাম কি 1 মিটার, নাম দিলাম ডি বিন্দু। এখন আসি, সেটা হচ্ছে তক্তাটি না উল্টিয়ে 80 কেজি ওজন এর একটি লোক কত দূর যাইতে পারবে। তার মানে ধরলাম এটা কি বলতেছে আসলে, যে এই লোকটা মানে এই বরাবর কোথাও একটা আছে, কোথাও একটা আছে, কিন্তু কথা হচ্ছে এমন এক জায়গায় যাওয়া লাগবে যাতে করে এই তক্তাটা একদম উল্টায় না যায়, এইভাবে আনুভূমিক ভাবেই থাকবে। তার মানে সামান্য উল্টানোর মানে কি, আর কিছুক্ষণ হইলে উল্টে যাবে, সামান্য গেলে কি এটা উল্টায় যাবে। ঠিক ওই পয়েন্টটা আমার বের করতে হবে। তার মানে যখন কোনো রকমে যেতে পারবে এরকম যে বলতেছে, তার মানে কি এ প্রান্তে যে খুঁটিটা আছে ওই খুঁটিতে কিন্তু কোনো প্রকার চাপ প্রয়োগ করবে না। এটাই আমার কি বের করতে হবে। ধরলাম এটা হচ্ছে সি থেকে আরো এক্স দূরত্ব গিয়ে সেই থেকে আরো এক্স দূরত্ব পর্যন্ত ওই মানুষটা কি যাইতে পারবে। এটা কত কেজি ওজন, 80 কেজি না, 80 কেজি ওজন। তো এক্স দূরত্বে, এখানে দূরের থেকে অবশ্যই ছোট, যখন 80 কেজি ওজনের লোকটা ওখানে যাবে তখন এই তক্তাটা উল্টাবে না, কিন্তু আর সামান্য গেলেই উল্টায় যাবে। এখন ওই দূরত্বটা আমার বের করতে হবে। তাহলে এই খুঁটির উপরে কোনো রকম চাপ প্রয়োগ করবে না। তাহলে এখান থেকে আমরা কি কি বলতে পারবো, যে 40 কেজি এবং 80 কেজি এদের দুজনের যে লব্ধি সেটা এ বরাবর অর্থাৎ খুঁটির উপরে কি চাপ প্রয়োগ করবে বিপরীত দিক বরাবর। তাহলে এখান থেকে কি কি বলা যাবে, যে 40 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল 80 ডিভাইডেড বাই কত 1। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল হিসাব করলে কত আসবে 0.5 মিটার। তার মানে সি প্রান্ত থেকে বি এর দিকে আরো কত দূর যাইতে পারবে 0.5 মিটার। এখানে বলছে বি প্রান্তের দিকে কত দূর যাইতে পারবে। আমরা এটা বলতে পারি যে এটা 0.5, তাহলে এটা 4, তাহলে 4.5 না। তাহলে আমরা এটা কি বলতে পারি, যে এ প্রান্ত হতে বি প্রান্তের দিকে, বি প্রান্তের দিকে কত দূর পর্যন্ত 4 প্লাস 0.5, তার মানে 4.5 মিটার দূরে যেতে পারবে। তাহলে এটাই হবে আমার কি উত্তর। এবারে দেখি সি নাম্বার ম্যাথটা। এটাও আগের মতোই, কি বলছে 8 মিটার দীর্ঘ 12 কেজি ওজনের একটি সুষম তক্তা আছে এবং দুইটা খুঁটির উপর আনুভূমিকভাবে স্থির হয়ে আছে। একটি খুঁটি এ প্রান্ত, অপরটি বি প্রান্ত হইতে 1 মিটার ভিতরে অবস্থিত। আগে খুঁটিটা সরি বিমটা আগে অঙ্কন করি, তক্তাটা। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। একটা খুঁটি এ প্রান্তে আছে এবং আরেকটা খুঁটি বি প্রান্ত হইতে 1 মিটার ভিতরের দিকে আছে। তাহলে এবার এটা কত মিটার, 1 মিটার। আর তক্তার যে ওজন 12 কেজি, এটা কি একদম মাঝখান বরাবর কাজ করবে না 12 কেজি ওজনটা, 12 কেজি। তার মানে এটুক কত কেজি, সরি এটা কত মিটার, 4 মিটার। আর তাহলে এটা কি থাকবে 3 মিটার থাকবে। আর টোটালটা কত মিটার, 4 মিটার। এখন আর বলছে কি যে একজন বালক তক্তাটিকে না উল্টায়ে এর উপর দিয়ে বি প্রান্তে পৌঁছালে বালকের ওজন কত। উল্টায়নি কিন্তু, সামান্য একটু গেলে উল্টাইতো, কিন্তু কথা হচ্ছে তক্তায় তো নাই। তাহলে এই দিক বরাবর বালকের ওজনটা কত দেওয়া নাই, ওজনটা বের করতে হবে। তো এটাও ঠিক আগের মতোই, উল্টাবে না কিন্তু আরেকটু হইলে উল্টায় যাইতো। তাহলে এই খুঁটির উপরে এখন কিন্তু কোনো প্রকার চাপ প্রয়োগ করবে না।
তার মানে মাঝখান বরাবর W+12 কেজি ওজন কি করবে, কাজ করবে। তাহলে এখান থেকে কি বলা যাবে, 12/1 ইকুয়াল W/3 না? তাহলে এখান থেকে হিসাব করলে আমার ডাব্লিউ সমান কি থাকবে, 3×12 = 36 থাকবে, 36। তার মানে আমার সে বালকের ওজনটা কত কেজি, 36 কেজি। এবার আসি ডি নাম্বার ম্যাথে। তো এই ম্যাথটা আর হচ্ছে বি নাম্বার ম্যাথটা একদম সেম টু সেম, কোনো পার্থক্য নাই, জাস্ট মানগুলো একটু আলাদা। কি বলছে, 8 মিটার দীর্ঘ এবং 42 কেজি ওজনের এবি একটি তক্তা আছে, দুটি খুঁটির উপরে আনুভূমিকভাবে স্থির আছে। এ প্রান্তে একটা খুঁটি আছে আর আরেকটা খুঁটি বি প্রান্ত হতে 2 মিটার ভিতরের দিকে আছে। তো 55 কেজি ওজনের একটি বালক তক্তাটিকে না উল্টায় বি প্রান্তের দিকে কত দূর যাইতে পারবে। তো শুরুতে কি করব, যে আমাদের তক্তাটা একটু সুন্দর করে অঙ্কন করি। এখানে এ হচ্ছে আমার কি সেই তক্তাটা। তো একটা হচ্ছে এ বিন্দু দিলাম, আরেকটা কি বি বিন্দু দিলাম। তো একটা খুঁটি আছে ঠিক এ পয়েন্টে এবং আরেকটা খুঁটি আছে কোথায়, বি প্রান্ত হইতে 2 মিটার ভিতরের দিকে। তাহলে আরেকটা খুঁটি কোথায় থাকবে, ঠিক এখানে থাকবে। এটা কত মিটার, 2 মিটার। তাহলে এই টোটালটা কত, 10 মিটার, সরি টোটালটা 8 মিটার না, তাহলে এটা কত মিটার, 6 মিটার। এখন তক্তার একটা ওজন আছে, তক্তার ওজনটা কত, 42 কেজি। তক্তার এই ওজনটা কোন বরাবর কাজ করবে, একদম মাঝখানে বিন্দু বরাবর না, যেহেতু এটা একটা সুষম তক্তা। তাহলে এদিক বরাবর 42 কেজি ওজন কাজ করবে। তাহলে এই পাশে একটু কত থাকবে, টোটালটা 8, এটুক 4 মিটার। এটুক কি হবে, এখান থেকে এটুক তো 4, তাহলে এটুক 2 মিটার হবে। 4 আর 2 6, 6 আর 2 8। এখন আমরা বলছি কি যে 55 কেজি ওজনের একটি বালক তক্তা টাকায় না উল্টাই বি প্রান্তের দিকে কত দূর যাইতে পারবে। ধরলাম এটা একটু বড় করে দেই, বি প্রান্ত এই বরাবর লোকটা যাইতে পারবে এই পর্যন্ত 55 কেজি। ঠিক এই পয়েন্টে যখন মানুষটা আসিছে, সামান্য একটু গেলেই তক্তাটা এই এ প্রান্ত হইতে সামান্য উঠে যাবে। কিন্তু আমার ওটা দরকার নাই, এমন ভাবে এমন জায়গায় ফিক্স করতে হবে যাতে করে তক্তাটা ঠিক সমান্তরাল থাকে। তার মানে আমার কিন্তু তক্তাটার সাথে খুঁটির কোনো রকম সংযোগ আর নাই। এই খুঁটির উপরে কোনো প্রকার চাপ পড়তেছে না। সম্পূর্ণ চাপ নিবে কে, এই খুঁটিটা, সম্পূর্ণ চাপ এই খুঁটি নিবে। তার মানে এই বরাবর এখন 42+55 কেজি ওজন কাজ করবে। এ প্রান্তে যে খুঁটি তার কোনো আর কি কাজ নাই। ধরলাম এই খুঁটি থেকে আরো এক্স দূরত্ব যাইতে পারবে কোনটা, এই বালকটা, একদম না উল্টাই, মানে কোনো রকমে যাইতে পারছে আর কি। সামান্য গেলেই তক্তা উল্টাই যাবে বা এটা সামান্য উপরে উঠে যাবে, কিন্তু এই কাজ করা যাবে না। তাহলে এখান থেকে আমরা কি কি বলতে পারবো, যে 42/x ইকুয়াল 55 বাই কত 2। তাহলে এখান থেকে এক্স এর মানটা কি থাকবে, 42 × 2 ÷ 55। এটা একটু হিসাব করে দেখি কত আসে। ওর হচ্ছে 42 × 2, তার মানে হচ্ছে 84 ÷ 55। এটা আসতেছে হচ্ছে 1.527 বা 1.53, 1.53 এত কি মিটার। তাহলে আমরা এখানে কি বলতে পারবো, যে বি প্রান্তের দিকে কত দূর, না তাহলে এ প্রান্ত হতে বি প্রান্তের দিকে, এ প্রান্ত হতে বি প্রান্তের দিকে, তাহলে এই খুঁটি পর্যন্ত দূরত্বটা কত, এ থেকে এই খুঁটি পর্যন্ত 4 আর 2 6 না, আরো গেছে কতটুকু, 1.53। তার মানে 6 + 1.53, 7.53। বি প্রান্তের দিকে 7.53 মিটার পর্যন্ত যেতে পারবে। তারপরে গেলে কি হয়ে যাবে, এটা উল্টায় যাবে। আর তার আগ পর্যন্ত, অর্থাৎ এক্স যদি আরো ছোট হয়, আগ পর্যন্ত খুঁটি, তখন কিন্তু খুঁটির উপর চাপ থাকবে, একটা সামান্য হলেও থাকবে। তো এই পয়েন্টটা এমন এক জায়গায়, এটা কিন্তু বি না, এমন এক জায়গায় যেখানে আর সামান্য গেলে এটা উল্টায় যাবে, এরকম উল্টায় যাওয়ার উপক্রম হবে, এত মিটার পর্যন্ত যেতে পারবে। এটাই হবে আমার উত্তর। আচ্ছা, এবার আসি আমরা পরবর্তী ম্যাথে, ই নাম্বারটাই। তো এটা হচ্ছে বুয়েটে আসছিল 22-23 সালে, খুবই সহজ একটা ম্যাথ। কি বলছে, যে 2a দীর্ঘ এবং ডাব্লিউ ওজন বিশিষ্ট। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে এই ম্যাথটা কিন্তু এর আগে অনেক জায়গায় আসছিল। মানে এই ম্যাথটা কিন্তু মোটেও বইয়ের নতুন ম্যাথ না, আগে অনেক জায়গায় আসছে, তারপরে কিন্তু বুয়েটে আসছে। তার মানে এটা কি বলা যায়, আমাদের পুরাতন ম্যাথ থেকেও বিভিন্ন বোর্ডে আসা ম্যাথও কিন্তু বুয়েটে প্রচুর আসে। ফিজিক্স, কেমিস্ট্রি কিংবা ম্যাথে প্রচুর কিন্তু আসে। তো সুতরাং সবকিছুই করা লাগবে। এমন না যে এইচএসসি পরীক্ষা দিয়ে দিলাম, তারপরে একদম এগুলা পড়া বাদ দিয়ে দিলাম, এই কাজ কিন্তু করা যাবে না। বই অবশ্যই, আমার যে মূল টেক্সট যে বইটা আছে সেটা অবশ্যই কি বারবার রিভিশন দেওয়া লাগবে, পরবর্তীতে অ্যাডমিশন টাইমেও কিন্তু। তো অনেকেই এই ভুলটা করে, যার কারণে পরীক্ষা অনেক খারাপ করে ফেলে। এই ভুল কিন্তু করা যাবে না। কি বলছে, যে টু এ দীর্ঘ এবং ডাব্লিউ ওজন বিশিষ্ট একটি সুষম তক্তা বি দূরত্বে অবস্থিত দুইটি খুঁটির উপরে আনুভূমিকভাবে স্থাপিত। তো একে না উল্টায় এর দুই প্রান্তে পর্যায়ক্রমে সর্বাধিক ম্যাক্সিমাম W1 এবং W2 ওজন ঝোলানো যায়।
প্রমাণ করো কি যে এই লাইনটা কি এখন করতে হবে, প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করি দেখি। তো ধরলাম আমার 2a মিটার দীর্ঘ বা 2a একক দীর্ঘ যে সুষম তক্তা সেটা দেখতে এরকম হবে। এখন এটা কিন্তু 2a মিটার দীর্ঘ আর কি। তাহলে এটার একটা ওজন আছে না, এটা একটা কি আছে, ওজন আছে। সেই ওজনটা একদম মাঝখান বিন্দু বরাবর কাজ করবে। তাহলে এটা কত, ডাব্লিউ ওজন, তাই না? তার মানে আমার এইটুক অংশ কিন্তু এখন এ হয়ে যাবে, এইটুক অংশ এ, কারণ টোটালটা 2a, ভাগ করলে কত থাকবে, এ থাকবে না? মাঝখান বিন্দু বরাবর ওজনটা কাজ করবে। এখন এই সুষম তক্তা বি দূরত্বে অবস্থিত দুইটা খুঁটির উপরে আনুভূমিকভাবে অবস্থিত। ধরলাম একটা খুঁটি আছে ঠিক এই বরাবর এই প্রান্তে এবং আরেকটা খুঁটি আছে এই জায়গায়, এবং এই খুঁটি থেকে এই খুঁটির মধ্যবর্তী যে দূরত্ব, এই খুঁটি থেকে এই খুঁটির যে মধ্যবর্তী দূরত্ব সেটা আসলে কত একক, বি একক। ঠিক আছে, এটা কতটুকু, বি একক। এটা হচ্ছে নিচে দিলে ভালো হইতো, এটা এক কাজ করি কেটে দিই, আমি নিচে দিই, কারণ উপরে বিন্দু দিব তো। তাহলে এখান থেকে একটু কত, বি দূরত্ব আছে, দুইটা খুঁটি দূরত্ব কত, বি একক। একটু নাম দেই, এটা দিয়ে হচ্ছে এ, এটা দিয়েছে বি, এটা দিলাম সি, এটা দিলাম ডি, এটা দিলাম কত, ই। এখন আমার কি বলছে, দুই প্রান্তে পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে বলতে একবার W1 দিব, আরেকবার দিব W2, দুইটা কিন্তু একবারে দেওয়া যাবে না। তো ধরলাম এই প্রান্তে একবার আমি W1 দিলাম, ম্যাক্সিমাম W1 ওজন ঝুলাই দিলাম। তার মানে এখন বলতেছে কি যে তক্তাটাকে না উল্টায়ে দুই প্রান্তে সর্বাধিক এত ওজন দেওয়া যায়। আমি এখন W2 দিই নাই, W2 পরে দিব। তার মানে আমি W1 দিয়ে দিলাম, কিন্তু তবে এটাই ম্যাক্সিমাম ওজন, এর থেকে সামান্য বেশি দিলেই এই বি প্রান্তটা একদম ওই খুঁটি থেকে উপরে উঠে যাবে। এই যে ডি বিন্দু যে খুঁটি আছে না, সেখান থেকে উঠে যাবে। তার মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম ওজন, যেটার কারণে উঠবে না। তার মানে আমার কিন্তু এই খুঁটিটা একদম পুরো কি হয়ে গেছে, পৃথক হয়ে গেছে, এর সাথে তক্তার কোনো রকম সম্পর্ক আর নাই। তার মানে ডি বিন্দুর যে তক্তাটা আছে, সরি খুঁটিটা আছে, সেখানে তক্তাটা কোনো রকম প্রভাব ফেলতেছে না, কোনো রকম চাপ প্রয়োগ করতেছে না। এই W1 এবং W সম্পূর্ণ চাপটা এই খুঁটিতেই প্রয়োগ করতেছে, W+W1, W+W1। তাহলে এখান থেকে আমরা কি কি বলতে পারবো, যে W/AC, W বাই কত, এসি, ইকুয়াল W1/CF, CF না সিই না, সিই, ইকুয়াল W+W1 ডিভাইডেড বাই কত, টোটালটা কত, এই না, এ ই থাকবে। এই এ মানটা আবার কিন্তু এ, এ ই সমান কিন্তু কত, এই যে এ সমান এ। তাহলে আমরা কাজ করব সেটা হচ্ছে এখানে এসি আর সিই না, তাহলে আমরা এই দুটো নিয়ে কাজ করবো। এসি নিয়ে কাজ করার কোনো দরকার নাই, এই এসি নিয়ে কাজ করার কোনো প্রয়োজন নাই। তাহলে এই দুটো থেকে আমি তুলনা করলে কি লিখতে পারি, এখান থেকে সরাসরি সিই সমান কি থাকবে, সিই সমান এটা নিচে আসবে, এটা উপরে যাবে না, তার মানে W1 ইন্টু এ ডিভাইডেড বাই W+W1 থাকবে। তো এ মানটা কিন্তু কত, এ না, মানটা বসাই দিই, তাহলে AW1 ডিভাইডেড বাই W+W1 থাকবে। এটা গেল হচ্ছে প্রথম ক্ষেত্রে। এবার W1 কে আমি ভুলে যাব, এবারে বি বিন্দু বরাবর আমি কি করব, এই প্রান্তে W2 তুলাই দেব, ঠিক আগের মতোই। এখন কিন্তু এই সি বিন্দুর যে খুঁটিটা আছে, সেই খুঁটি থেকে আমার এই বিমটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, তক্তাটা আলাদা হয়ে গেছে, এই খুঁটিতে কোনো রকম চাপ আর প্রয়োগ করতেছে না। তার মানে এই বরাবর W+W2 ওজন কাজ করবে, কিন্তু এখন W+W2। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি বলতে পারবো, যে W/BD, W বাই কত, BD ইকুয়াল W2/ED ইকুয়াল W+W2 ডিভাইডেড বাই EB থাকবে। তাহলে এবার আগের মতো আমরা বিডি নিয়ে কাজ করবো না, এই ইডি নিয়ে কাজ করবো। এইটুক থেকে কি বলা যায় দেখি, সরাসরি লিখে ফেলি। তাহলে এখান থেকে জাস্ট ইডি সমান W2 ইন্টু ইবি, এই ইবি সমান কিন্তু আবার কত, এ না, তাহলে কি থাকবে, এ ইন্টু W2 ডিভাইডেড বাই W+W2 থাকবে। এটার নাম দিলাম আমি 1 নাম্বার, এটার নাম দিলাম হচ্ছে কত নাম্বার, 2 নাম্বার। এবারে 1 এবং 2 যোগ করে দিব, প্রমাণ কিন্তু হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, কারণ 1 ও 2 যোগ করলে বাম দিকে কিন্তু CE+ED আসবে, CE+ED, CE+ED সমান কিন্তু আবার বি লেখা যায়। এই যে CE+ED সমান কত, সিডি না, এই সিডি সমান কিন্তু আবার কত, বি। এটা কিন্তু খুঁটি ধরে মধ্যবর্তী দূরত্ব। তাহলে 1 এবং 2 কি করে দেবো, এখন যোগ করে দেবো। এটা একটু ছোট করে নেই, নাহলে জায়গা হবে না। তাহলে 1 ও 2 যদি যোগ করে দিই কি থাকবে, CE+ED, CE+ED সমান কত, বি, একবারে বসাই দিলাম। আর বাম পাশে বসাই দিয়ে যোগ করে দিই একবারে, যদি এ আমি কমন নেই, এ কমন নিলে কি থাকবে, W1/W+W1 প্লাস W2/W+W2। এটা বাম পাশে ভাগ করে দিই,
তাহলে আমার ডাব্লিউ প্লাস প্রমাণ কিন্তু হয়ে গেছে W1 প্লাস W2 ডিভাইডেড বাই W প্লাস W2 ইকুয়াল কত থাকবে B বাই A থাকবে। তাহলে এখান থেকে আমার কি প্রমাণিত দেখানো হইলো। তো খুব সহজ একটা প্রমাণ, এটা করতে হাইয়েস্ট কত 2 মিনিট লাগা উচিত আসলে। এবার চলে আসি আমরা পরবর্তী ম্যাথে 5 নাম্বারটাই। কি বলছে, পি কিউ আর তিনটি সদৃশ সমান্তরাল বল যথাক্রমে ত্রিভুজ এবিসি এর কৌণিক বিন্দু এবিসি তে ক্রিয়া করে। ভালো, তো এদের লব্ধির ক্রিয়ারেখা যদি ত্রিভুজটি পরিকেন্দ্রগামী হয়, পরিকেন্দ্র কি ত্রিভুজের পরিবৃত্তের যে কেন্দ্র সেটাই পরিকেন্দ্রগামী, তাহলে প্রমাণ করো 1 নাম্বার পি অনুপাত কিউ অনুপাত আর সমান সাইন টু এ অনুপাত সাইন টু বি অনুপাত সাইন টু সি। তো প্রথমটা প্রমাণ হলে বাকি দুটো এমনি থেকে প্রমাণ হয়ে যাবে। তো মূল কাজ আসলে আমাদের কি প্রথমটা প্রমাণ করা। তাহলে এক কাজ করবো, যেহেতু পরিকেন্দ্র চাইছে, তো আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা ত্রিভুজ অঙ্কন করবো এবং একটা সুন্দর করে একটা বৃত্ত অঙ্কন করব। প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করি না, তাহলে বৃত্ত অঙ্কন করি আগে একটা। তাহলে এই হচ্ছে আমার সেই কি বৃত্তটা, হইল না। তো এই বৃত্ত আছে একটা, তো এই বৃত্তের মধ্যে একটা কি দিয়ে দেবো এখন, ত্রিভুজ এবিসি থাকবে। যেহেতু ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত কি এই বৃত্তটা, এখন বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ অঙ্কন করি। তো ত্রিভুজটা দেখতে বিভিন্ন রকম হইতে পারে, একটা আন্দাজ মতো অঙ্কন করে দেই। মোটামুটি সমবাহু হইলো কিনা কে জানে, আচ্ছা যাই হোক সমস্যা নাই। মোটামুটি কাজ চালানো, দেখতে বড় হয়ে গেল তো। আচ্ছা, বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলছি, এবার কি করতে হবে। আচ্ছা ধরলাম এই বৃত্তের হচ্ছে একটা কেন্দ্র তো আছে তাই না, এই কেন্দ্র হচ্ছে এইটা, এবং নাম দেয় ত্রিভুজটার, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে কত সি বিন্দু। তো এই এ বি সি অর্থাৎ তিনটা কৌণিক বিন্দুতে পি কিউ আর তিনটা সমান্তরাল বল কাজ করতেছে। ধরলাম এদিক বরাবর একটা পি বল কাজ করবে, ঠিক এদিক বরাবর কিউ বল কাজ করবে। এটা কিন্তু অবশ্যই কি হবে সমান্তরাল, তিনজন সদৃশ সমান্তরাল বল না। এবং আরেকটা এদিক বরাবর কাজ করবে, যদি হইল না এটা আমার, এটা হচ্ছে কিউ বল না, আর এটা কত বল আর বল। আচ্ছা যাই হোক মোটামুটি হইলে হয়েছে একটা। তো এখন এই কিউ পি কিউ আর এদের তিনজনের যে লব্ধি, তিনজনের যে লব্ধি একটা আছে, অবশ্যই একটা লব্ধি পাওয়া যাবে কিনা। তো সেই লব্ধিটা ত্রিভুজের পরিকেন্দ্রগামী হয়। তার মানে পি কিউ আর তিনজনের লব্ধি কত, পি প্লাস কিউ প্লাস আর। এটা কোন দিক বরাবর কাজ করে, এই পরিকেন্দ্রগামী হয়, অর্থাৎ এই দিক বরাবর আমার পি প্লাস কিউ প্লাস আর বলটা কাজ করে। নাম দিতে পারি আমি ও। এবার এ ও যোগ করে দেই, এ ও যোগ করে এটা একদম লাইন টেনে এখানে নিয়ে চলে আসি। এবং এখানে বি ও যোগ করে দেই, ও সি ও যোগ করে দেই, প্রমাণের ক্ষেত্রে লাগবে। এমন বাঁকা হওয়া হইলো, এটা একটা ঠিক আছে। ধরলাম এটা হচ্ছে ডি বিন্দু। এখন কথা হচ্ছে, আমি যদি বলি যে বি এবং সি বিন্দুতে কিউ এবং আর যে কাজ করতেছে এদের লব্ধিটা কত, কিউ প্লাস আর না। তার মানে বি এবং সি বিন্দুতে ক্রিয়ারত কিউ এবং আর এর লব্ধি অবশ্যই বিসি এর কোনো একটা বিন্দুগামী হবে। এখন কোন বিন্দুগামী আমি জানি না, কিন্তু কথা হচ্ছে কিউ প্লাস আর এবং পি এর লব্ধি। এবারে কিউ আর কে ভুলে যাবো আমি, কিউ প্লাস আর এবং পি এর লব্ধি পি প্লাস কিউ প্লাস আর, এটা যেহেতু ও বিন্দুতে ক্রিয়া করে, তার মানে অবশ্যই এই লাইন বরাবরই কোনো একটা বিন্দু বরাবরই এই কিউ প্লাস আর কে কাজ করতেই হবে। কিউ প্লাস আর অবশ্যই কি এই এ ও এর বর্ধিত রেখা বি বিন্দু যেখানে আছে, বিসি কে সেট করে গেছে, এই বিন্দুতে কি করবে কিউ প্লাস আর বলটা কাজ করবে। তো এইটুকু লেখা অবশ্যই কি লিখে নিলে ভালো হয়, লিখে নেওয়া উচিত আসলে। যদি সৃজনশীল আসে তাহলে এটা অবশ্যই লিখে নিবা, ঠিক আছে। এখন আমরা প্রমাণে চলে যাই। তাহলে একদম শুরুর ক্ষেত্রে যখন এই বি এবং সি বিন্দুতে কিউ এবং আর কাজ করতেছিল, এখান থেকে আমরা কি কি বলতে পারবো, যে কিউ ডিভাইডেড বাই সিডি, কিউ ডিভাইডেড বাই সিডি ইকুয়াল আর ডিভাইডেড বাই বিডি লেখা যাবে কিনা, অবশ্যই যাবে। আমরা একটু প্রমাণে খেয়াল করি, প্রমাণে বলেছে কি যে সম্পূর্ণ সম্পর্ক কিন্তু এ বি এবং সি এর মধ্যে, এই কোণগুলোর মধ্যে সম্পর্ক। এখন ওই কোণে আমরা কেমনে যেতে পারি, এখান থেকে এই যে বাহু থেকে একদম কোণে যাওয়া লাগবে, কিন্তু আমাদের হাতে একটা অপশন আছে, সেটা হচ্ছে কি ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজের কোন সূত্র, সাইন সূত্র। আমরা এই যে পিচ্ছি পিচ্ছি ত্রিভুজ আছে না দুইটা, বিওডি এবং সিওডি, এই দুটো ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করব। দেখি কেমনে করা যেতে পারে। তাহলে ত্রিভুজ বিও ডিএ, অতিভুজ নিয়ে কাজ করার দরকার নাই, আমরা জাস্ট বিডি এবং ওডি নিয়ে কাজ করবো তাহলেই হবে। তাহলে আমরা এখানে কি কি বলতে পারি, যে বিডি ডিভাইডেড বাই বিডি
প্রত্যেক বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন। তাহলে বিডি, এটা কিন্তু বিডি লিখছি, হ্যাঁ এটা কত বিডি, তাহলে বিডি বাই সাইন বিওডি, সাইন বিওডি ইকুয়াল ওডি ডিভাইডেড বাই সাইন ও বিডি, সাইন ও বিডি থাকবে। ঠিক সেম ভাবে আমরা যদি ত্রিভুজ ও সি ডি এ একই সূত্র প্রয়োগ করি, তাহলে ত্রিভুজ ও সি ডি এ আবার সেই সাইন সূত্র প্রয়োগ করব। তো ত্রিভুজ ও সি ডি এ কি বলতে পারবো, ওডি ডিভাইডেড বাই বা সিডি ডিভাইডেড বাই সাইন সিওডি ইকুয়াল ওডি ডিভাইডেড বাই সাইন ওসিডি, সাইন ও সিডি। নাম দিই 1 নাম্বার এবং 2 নাম্বার। একটু খেয়াল করি তো, আমরা যদি এক কাজ করতাম এই লাইন থেকে, এই শুরুর এই লাইন থেকে যদি কিউ বাই আর বের করতে চাইতাম, মানে কিউ অনুপাত আর বের করতে চাইতাম, তাহলে কি সিডি বাই বিডি আসতো না, সিডি বাই বিডি। কিন্তু সিডি বাই বিডি থেকে আমার কোণে চলে যাওয়া লাগবে, যাওয়ার অপশন কি 1 এবং 2 নাম্বার। কত, 1 এবং 2 নাম্বার। তাহলে আমরা কাজ করতে পারি, 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করে দেব, 2কে কি করবো 1 নাম্বার দিয়ে ভাগ করে দেব। তাহলে কি থাকবে, এই সিডি বাই বিডি থাকবে কিনা, 2কে 1 ভাগ করলে সিডি বাই বিডি থাকবে। আর এখানে কি আছে সাইন বিওডি, এখানে সাইন সিওডি আছে, তার মানে কি থাকবে এখানে সাইন বিওডি ডিভাইডেড বাই সাইন সিওডি, ভাগ করে দিচ্ছি। আর এই পাশে ওডি ওডি কিন্তু কাটা, 2কে 1 দিয়ে ভাগ করতেছি, তার মানে নিচে থাকবে সাইন ওসিডি, উপরে থাকবে সাইন ওবিডি। ভালো করে খেয়াল করি, ওবিডি এবং ওসিডি কোণ দুই পরস্পর সমান, কারণ ত্রিভুজ ওবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই কোণ অবশ্যই কি হইতে হবে, সমান হইতে হবে। তাহলে এই পাশে অংশটা কাটা, তার মানে ফাইনালি আমার জাস্ট সিডি বাই বিডি এই মানটা কি থাকতেছে, এটা ওই পাশে নিয়ে চলে যায়। তাহলে কি থাকবে সাইন সিওডি বাই সাইন বিওডি না। এখন সিওডি এই কোণটা সমান কি লেখা যায়, 180 মাইনাস এই কোণ না। তো উপরে কি থাকবে, উপরে কিন্তু সাইন সিওডি উপরে চলে গেছে, এটা পরস্পর কাটা গেছে কিন্তু বাদ। তাহলে সিওডি সমান 180 মাইনাস এওসি বা পাই মাইনাস এওসি, একটা লিখলেই হয়েছে। আর নিচে কি থাকবে পাই মাইনাস সিওডি, উপরে গেছে বিওডি নিচে, তাহলে বিওডি কোনটা, এটা না, এও বি থাকবে এবার, পাই মাইনাস এও বি। তাহলে পাই মাইনাস থিটা, সাইন থিটা থাকবে, তার মানে সাইন এওসি ডিভাইডেড বাই সাইন এও বি। তাহলে ফাইনালি দেখি পাইলাম কি আমি, সিডি বাই বিডি সমান সাইন এ ও সি, অর্থাৎ এই কোণটা আমি যদি এসি চাপকে বিবেচনা করি, তাহলে এ ও সি এই বি কোণের ডাবল হবে না, এ ও সি সমান বি কোণের ডাবল, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে দ্বিগুণ হয়। তার মানে আমি এ ও সি এর পরিবর্তে কিন্তু 2b বসাইতে পারবো। উপরে থাকবে সাইন 2b, নিচে থাকবে কত সাইন 2c। এই সিডি বাই বিডি এই মানটা আবার কত এখান থেকে বলা যায়, এখানে লিখে ফেলি, আমি সাইডে ছোট করে নিয়ে চলে আসি, বেশি বড় হয়ে গেল তো, এটা এখানে থাক, দরকার নাই। তাহলে এখান থেকেই সিডি বাই বিডি এই মানটা কি আসবে, সিডি বাই বিডি মানে কিউ বাই আর থাকবে, কিউ বাই কত আর, মানটা একটু এখানে বসাই। তাহলে এখান থেকে কিউ বাই আর সমান সিডি বাই বিডি সমান সাইন 2b বাই 2c থাকবে। অতএব ফাইনালি আমরা বলতে পারবো কি, কিউ অনুপাত আর সমান সাইন 2b অনুপাত সাইন 2c। ভালো করে খেয়াল করি, আমরা যখন বিসি বিন্দুতে কিউ এবং আর নিয়ে কাজ করছি তখন কিউ অনুপাত আর আসছে। ঠিক সেম ভাবে আমরা যদি এক কাজ করতাম, এই ত্রিভুজ আমি আরেকবার ছোট্ট করে অঙ্কন করতেছি, এটা বললে বুঝবো আর কি। ধরলাম এটা এরকম আছে, এটা ও বিন্দু বরাবর, এটা হচ্ছে এই বরাবর, এটা এই বরাবর, পি কিউ এবং আর, তাই না। এবার আমরা যদি এইটা যোগ করতাম এবং পি কিউ এর লব্ধি ধরলাম এই দিক বরাবর কাজ করে, পি কিউ এর লব্ধি এই দিক বরাবর কাজ করে, তার মানে পি প্লাস কিউ এইদিকে কাজ করবে, এবার পি প্লাস কিউ প্লাস আর এই বরাবর কাজ করবে। তখন আমি যদি ঠিক এই নিয়মেই আবার যদি সেম কাজ সামনে করি, তখন কি পাবো, পি অনুপাত কিউ সমান সাইন 2a অনুপাত সাইন 2b পাওয়া যাবে। ঠিক সেম ভাবে আমরা যদি এই দিকে যোগ করতাম, তখন পি অনুপাত আর সমান সাইন 2a অনুপাত সাইন 2c পাইতাম। তো এটা সম্পূর্ণরূপে আরেকবার করার কোনো প্রয়োজন নাই। আমরা কি বলবো, অনুরূপভাবে মানে সেম প্রসেসে আর কি, অনুরূপভাবে কি পি অনুপাত কিউ সমান সাইন 2a অনুপাত সাইন 2b থাকবে। অতএব কি বলতে পারবো ফাইনালি, পি অনুপাত মানে এইটা এবং এটা কম্বিনেশনে কি বলা যায়, পি অনুপাত কিউ অনুপাত আর সমান সাইন 2a অনুপাত সাইন 2b অনুপাত কত সাইন 2c। তাহলে এখান থেকেই প্রমাণিত। এটা হচ্ছে 1 নম্বর গেল, এখন তো 2 নম্বর বাকি পড়ে আছে। দেখি 2 নম্বর আসলে কি চাইছে, পি এর সাথে কোসেক 2a, কিউ এর সাথে কোসেক 2b,
আর এর সাথে কোসেক টু সি, তার মানে ডিভাইডেড বাই যে সাইন টু এ, এটাকে উল্টাই দিয়ে কি বানাতে হবে, কোসেক বানাতে হবে, কিচ্ছু না এখানে। মানে এই প্রমাণটা বিভিন্নভাবে আসতে পারে আর কি। 2 নাম্বারটা, তাহলে আমরা এক হতে কি পাই, পি বাই সাইন টু এ সমান কিউ বাই সাইন টু বি। এই যে পি অনুপাত কিউ সমান কিন্তু সাইন টু এ অনুপাত সাইন টু বি থাকতেছে, কিছু ভুল তো লিখি নাই। আর ইকুয়াল সাইন টু সি থাকবে। তাহলে 1/sin2a মানে কি, কোসেক টু এ না, থাকবে কি পি কোসেক টু এ কিউ কোসেক টু বি ইকুয়াল আর কোসেক টু সি থাকবে। তাহলে এটাই ছিল আমার কি 2 নম্বরের প্রমাণ। এবার 3 নাম্বারটা একটু দেখি কি বলছে প্রমাণটা। 3 নাম্বার চাইছে কি পি অনুপাত কিউ অনুপাত আর সমান এ কস বি এ কস সি। খুবই সহজ একটা প্রমাণ, দেখে এটাও করে ফেলি। 3 নাম্বার যাই এবার। আমরা এই লাইন থেকে প্রমাণ করবো, ঠিক আছে, ঠিক এই লাইন থেকেই প্রমাণটা করে ফেলবো। অথবা অনুপাত দিয়ে করলেও হবে, যদি কেউ মানে খুব তাড়াতাড়ি বুঝতে পারো তাহলে অনুপাত দিয়ে করে ফেলবো, সমস্যা নেই। আমি এটা বড় করে করাচ্ছি এটা। তাহলে এই যে সাইন টু এ আছে না, একে ভাঙাই দিব, সাইন টু কে ভাঙাই দিব, সাইন টু সি কে ভাঙাই দিব, তারপরে সাইনের মানটা বসাই দিব আর কসটা আমি রাখিয়ে দিব, কারণ প্রমাণে কিন্তু কস দিয়ে দেওয়া আছে। তাহলে পি বাই সাইন টু এ সমান কি লেখা যায়, সাইন টু দিয়ে ফর্মুলা টু সাইন এ কস এ ইকুয়াল, এখানে কিউ বাই টু সাইন বি ইন্টু কত কস বি ইকুয়াল আর বাই টু সাইন সি ইন্টু কত কস সি থাকবে। এবার দেখি সব জায়গা থেকে টু গুলা আউট, আর সাইন এ সাইন বি সাইন সি এ মানগুলো কি আউট করতে হবে না, কেমন করবো দেখি। আমরা কি জানি যে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি ইকুয়াল টু আর, যেখানে আরটা কি পরিবৃত্তের ব্যাসার্ধ, এটা ত্রিকোণমিতি ছিল। তাহলে এখান থেকে শুধুমাত্র সাইন এ এর মানটা কত, এ বাই টু আর না, মানগুলো বসাই দিই এবং টু কাটা কিন্তু, তাহলে এ বাই টু আর ইন্টু কজ এ। ঠিক সেম ভাবে কিউ বাই সাইন বি এর মানটা কত, বি বাই টু আর ইন্টু কত কস বি। ঠিক সেম ভাবে এখানে কি থাকবে, সি বাই টু আর ইন্টু কস সি থাকবে। সব জায়গা থেকে টু আর গুলো আউট, টু আর একদমই বাদ। ফাইনালি কি থাকবে যে পি বাই এ কস এ ইকুয়াল কিউ বাই সি কস বি, সি কস বি। এখানে কিন্তু সিটা একটু ছোট হাতের হবে আর কি, সি দিলাম কেন, বি হইতো, সরি এই কসটা একটু বড় হতে হবে, সিটা বড় হাতের হবে, কস বি ইকুয়াল আর বাই এসিটা ছোট, এসিটা একটু বড় হবে, কস সি থাকবে। তাহলে এখান থেকে ফাইনালি কি বলতে পারবো, কি চাইছিল, পি অনুপাত কিউ অনুপাত আর না, হ্যাঁ পি অনুপাত কিউ অনুপাত আর চাইছে। তাহলে আমার পি অনুপাত কিউ অনুপাত আর সমান কি থাকবে, এ কজ এ অনুপাত বি কস বি অনুপাত সি কস বি। এখান থেকেই প্রমাণিত। এবার আসি আমরা পরের ম্যাথে। কি বলছে যে এবিসি ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, ঠিক আছে। তো একটি বল পি এ ও বরাবর ক্লিয়ার, তো দেখাও কি যে বি এবং সি বিন্দুতে পি এর সমান্তরাল উপাংশ দ্বয়ের অনুপাত সাইন টু বি অনুপাত সাইন টু সি হয়। এটা ঠিক আগের ম্যাথ, যারা হচ্ছে একটু চালাক আছে অবশ্যই এটা বুঝে যাওয়া উচিত, কিন্তু এটা ঠিক আগের ম্যাথ, কোনো রকম পার্থক্যই নাই আসলে। আর এখানে সমান্তরাল উপাংশ দ্বয়ের অনুপাত বলছে, উপাংশ দ্বয়ের অনুপাত। তো উপাংশ দ্বয়ের অনুপাত এবং ওই দুইটা বলের লব্ধি পি, কথা দুইটা কিন্তু একই জিনিস। আমি যদি বলি যে এই দিক বরাবর দুটা বল কাজ করতেছে পি এবং কিউ, এদের লব্ধি এই বরাবর কাজ করবে কত আর, পি এবং কিউ এর লব্ধি আর, অথবা আর এর উপাংশ দ্বয় পি এবং আর, দুইটা কথা কিন্তু একই জিনিস, তাই না, দুইটা একই জিনিস। তো আমি চিত্রটা কাজ করি, সেটা হচ্ছে উপর থেকে নিয়ে আসবো, দেখতে খারাপ লাগবে, নতুন করে অঙ্কন করি আরেকবার। তাহলে একটা ত্রিভুজ লাগবে, আরেকটা কি লাগবে, বৃত্ত লাগবে না, পরিবৃত্ত যেহেতু আঁকাইতে হবে, পরিকেন্দ্র। এ হচ্ছে আমার একটা ত্রিভুজ, আর এর হচ্ছে একটা সরি বৃত্ত আর ত্রিভুজ। একটু বড় করে দেই, মোটামুটি চলবে কাজ চলার মতো। আর এই ত্রিভুজটাকে দেখতে একদম বিশ্রী হয়ে গেছে। আচ্ছা হয়েছে, মোটামুটি কাজ চালানোর মতো একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলছি। তো এরকম আঁকানোর সময় একটা নিজের ইচ্ছা মতো আঁকাইলেই হবে আর কি। তো নাম দিলাম আমি ত্রিভুজের, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে কত সি বিন্দু। এখন পরিকেন্দ্র হচ্ছে ও, পরিকেন্দ্র কত, এই যে পরিকেন্দ্র কত ও বিন্দু। এখন এই যে এ ও বরাবর পি বল কাজ করবে, কোন বরাবর, এ ও বরাবর পি বল কাজ করবে। তাহলে একটা লাইন টেনে দিই আমি, ঠিক এখান থেকে এই বরাবর পিও একটা বল কাজ করবে। অ্যাকুরেট হইলো না, আচ্ছা যাই হোক সমস্যা নাই। এই দিক বরাবর কত পি বল কাজ করতেছে, ঠিক এও বরাবর ধরলাম এটা ডি বিন্দুতে গিয়ে কি করে টাচ করে।
চাইছে কি বি এবং সি বিন্দুতে পি এর সমান্তরাল উপাংশদ্বয়ের অনুপাত এত হবে। ধরলাম এদিক বরাবর কিউ এবং এদিক বরাবর আর, অর্থাৎ পি এর দুইটা উপাংশ, একটা কিউ এবং একটা আর। অপোজিট ভাবে বলা যায় কি কিউ এবং আর এর লব্ধি হবে পি। দুটো জিনিস ঠিক একই কথা। এখানে বিও যোগ করে দেই এবং এখানে সিও যোগ করে দেই। আমার চাইছে কি সমান্তরাল উপাংশদের অনুপাত, অর্থাৎ কিউ অনুপাত আর এর মানটা বের করতে হবে সাইন টু বি অনুপাত সাইন টু সি। আগের ম্যাথের সাথে কোনো পার্থক্য আছে? একদমই কিন্তু নাই। তাও দেখি আরেকবার করতেছি আমি এটা। তাহলে আমরা বলতে পারবো যে কিউ এবং আর এর লব্ধি এই ডি বিন্দুতে পি বরাবর, মানে পি হবে অবশ্যই। তাহলে এখান থেকে কি কি বলা যাবে যে কিউ বাই পিডি ইকুয়াল আর বাই বিডি না? তাহলে এখান থেকে আমার কিউ বাই আর এই মানটা তো বের করতে হবে। কিউ বাই আর সমান কি লিখতে পারবো? সিডি বাই বিডি লিখতে পারবো। এখন সিডি বাই বিডি থেকে আমার সাইন টু বি অনুপাত সাইন টু সিতে যাইতে হবে। তাহলে কি করা উচিত? সেটা হচ্ছে বাহু থেকে একদম কোণে চলে যাওয়া লাগবে। তাহলে একটাই হাতে অপশন, সেটা কি ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করা। তাহলে আমরা বিওডি এবং সিওডি দুইটা ত্রিভুজ আলাদাভাবে ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করব। প্রথমে ত্রিভুজ বিওডি হতে পাই। বিওডি হতে কি পাই দেখি, সাইন সাইন সূত্র অনুসারে বিডি বাই সাইন বিওডি, সাইন বিওডি। আমার মূলত দরকার কি সিডি বাই বিডি এর মানটা ইকুয়াল ওডি বাই সাইন ও বিডি। আর বাকিটা বিও না দিলেও অসুবিধা নাই, ওটা দরকার নাই আমার। ঠিক সেম ভাবে আমরা যদি এক কাজ করি, সেটা হচ্ছে ত্রিভুজ সিওডি হতে কি পাওয়া যায় দেখি এবার। ত্রিভুজ সিওডি, তাহলে সিডি বাই সাইন সিওডি ইকুয়াল ওডি বাই সাইন ও সিডি। আর এখানে কিন্তু আমরা এক কাজ করতাম, সেটা অতিভুজ নিয়ে এই কোণটা লিখতাম, তারপরেও ম্যাথটা হইতো, সমস্যা নেই, যে কোনো একভাবে করলেই চলবে। তাহলে আমি এক কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে বিডি সিডি বাই বিডি বের করতে হবে না, তার মানে বিডি বাই ওডি এ মানটা বের করে রাখি, অথবা শুধুমাত্র বিডি এর মানটা বের করে রাখি। শুধুমাত্র বিডি এর মানটা কি আসবে? ওডি ইন্টু সাইন বিওডি ডিভাইডেড বাই সাইন ওবিডি। আর এই পাশ থেকে আমি যদি এক কাজ করি, সেটা হচ্ছে সিডি এর মানটা বের করে রাখি, কি থাকবে? ওডি ইন্টু সাইন বিওডি ডিভাইডেড বাই সাইন ওসি ডি থাকবে। নাম দিলাম আমি 1 নাম্বার, এটা নাম দিলাম 2 নাম্বার। এবার হচ্ছে সিডি বাই বিডি বের করবো, তার মানে 2 কে 1 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 2 ভাগ কত? 1 ভাগ করলে কি আসবে? সিডি বাই বিডি ইকুয়াল ওডি কিন্তু আউট, ওটা বাদ, কি থাকবে? সাইন সিওডি বাই সাইন ওসিডি ইন্টু সাইন ওবিডি বাই সাইন বিও ডি থাকবে। ভালো করে খেয়াল করি, ওবি এবং ওসি উভয়ই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে ত্রিভুজ ওবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ ওবি এবং ওসি সমান, তার মানে এই কোণ এবং এই কোণ সমান। ওসিডি এবং ওবিডি কোণটা কি সমান? ওসিডি ওবিডি সমান, তার মানে দুটা আউট, ওটা বাদ হয়ে গেল। ফাইনালি দেখি সিডি বাই বিডি, এই মানটা অলরেডি আমি জানি কত, কিউ বাই আর না, মানটা বসাই দিই। কিউ বাই আর সমান সাইন সিওডি, অর্থাৎ এই কোণ সমান কেটে লেখা যাবে পুরোটা যেহেতু একই লাইনে, তার মানে টোটালটা কত? 180 না? শুধু এইটুক কত? 180 মাইনাস সিওডি। তাহলে সাইন সিওডি সমান সাইন 180 মাইনাস এওসি লেখা যাবে কিনা? অবশ্যই যাবে। পাই মাইনাস এওসি। সেম ভাবে সাইন বিওডি সমান এই কোণটা সমান কি লেখা যাবে? সাইন এওবি, পাই মাইনাস এওবি। তাহলে পাই মাইনাস থিটা সমান কি থাকবে? সাইন থিটা। পরে থাকবে সাইন এওসি, নিচে থাকবে সাইন এওবি। এওসি অর্থাৎ এই কোণটা, এই যে এই কোণটা কি? এই কোণে ডাবল বলা যাবে, বি কোণের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে দ্বিগুণ হয়। তার মানে আমার ফাইনালি কি পাইলাম? কিউ বাই আর সমান সাইন এওসি সমান কি লেখা যায়? সাইন টু বি। এওসি এর পরিবর্তে টু বি, এবং এওবি এর পরিবর্তে ঠিক সেম ভাবে এওবি। এই কোণটা তার কি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কি এটা না? একই চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে দ্বিগুণ হয়, টু সি থাকবে, সাইন টু সি। অতএব কিউ অনুপাত আর সমান সাইন টু বি অনুপাত সাইন টু সি। এখানে কিউ এবং আর কিন্তু কি ছিল? মূলত পি এর উপাংশ, তার মানে এদের উপাংশের অনুপাত এটা দেখাইতে বলছে, এখান থেকেই দেখানো হইল। এবার আসি আমরা পরের ম্যাথে কি বলছে দেখি, যে পি কিউ আর তিনটি সদৃশ সমান্তরাল বল যথাক্রমে ত্রিভুজ এবিসি এর কৌণিক বিন্দু এ বি সি তে ক্রিয়া করে, তো এদের লব্ধি ক্রিয়ারেখা ত্রিভুজটির ভর কেন্দ্রে কার্যরত। তাহলে প্রমাণ করে কি পি ইকুয়াল কিউ ইকুয়াল আর হবে। তো দেখি প্রথমে শুরুতে একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি, ত্রিভুজ এবিসি। তাহলে আমার লাগবে কি ত্রিভুজ এবিসি না, তাহলে ত্রিভুজ ধরলাম এটা হচ্ছে কি ত্রিভুজ এবিসি দেওয়া আছে।
এটা নাম দেই, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু এবং এটা কি সি বিন্দু। তাহলে এই এ বিন্দু বরাবর পি বল কাজ করবে, এদিক বরাবর ধরলাম যেহেতু সদৃশ সমান্তরাল না, ধরলাম এদিক বরাবর পি বল কাজ করতেছে, এদিক বরাবর কিউ বল কাজ করতেছে এবং এই বিন্দু বরাবর আর বলটা কি কাজ করতেছে। এদের তিনজনের লব্ধি অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর এটা কোথায় ক্রিয়া করে? ভর কেন্দ্রে। কোথায় ভর কেন্দ্র? ভর কেন্দ্র কোনটা? ত্রিভুজের তিনটা বাহুর মধ্যবিন্দু, সরি ছেদবিন্দু যেটা, সেটা ভর কেন্দ্র না? তাহলে আবার মধ্যমা কোণগুলা বিপরীত শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর, কোন শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর মধ্যবিন্দু বরাবর যে সংযোগ সরলরেখা সেটা কি মধ্যমা না? ধরলাম এটা হচ্ছে আমার একটা মধ্যমা, হইল না? এটা আমার হচ্ছে সমবাহু ত্রিভুজের মতো হয়ে গেছে, তো দেখতে ভালো লাগবে না এটা। ধরলাম এটা হচ্ছে ডি বিন্দু এবং এটা আরেকটা মধ্যমা দিলাম, এটা হচ্ছে ই দিয়ে দিই, আরেকটা না দিলে হবে সমস্যা নাই। তাহলে এটাই হবে আমার কি মধ্যমা না? নাম দিই আমি জি। এটা কত? জি। তাহলে এই তিনজনের লব্ধি অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর ঠিক এই বরাবর কি কাজ করবে কিনা? অবশ্যই কাজ করবে, পি প্লাস কিউ প্লাস আর। এখানে বেশ কিছু বাংলা লেখা লেখা লাগবে, তো আমি জাস্ট মুখে মুখে বলতেছি, তোমরা হচ্ছে হাত দিয়ে লিখে নিও, ঠিক আছে? তো এখানে বি এবং সি বিন্দুতে কিউ এবং আর কাজ করবে। তাহলে এদের যে লব্ধি অর্থাৎ কিউ প্লাস আর, এদের যে লব্ধি কিউ প্লাস আর এটা অবশ্যই বিসি সরলরেখার কোনো একটা বিন্দুতে কাজ করবে। এখন ওই কিউ প্লাস আর আবার এই পি এর সাথে, ওই কিউ প্লাস আর পি এর সাথে যোগ হয়ে পি প্লাস কিউ প্লাস আর হবে এবং এটা মধ্যবিন্দু অর্থাৎ সরি কি বলে এটা ভর কেন্দ্র বরাবর কার্যরত। তার মানে অবশ্যই কিউ প্লাস আর কে, কিউ প্লাস আর পি এবং পি প্লাস কিউ প্লাস আর তিনজনকে একটা সরল রেখায় থাকা লাগবে। তার মানে এই কিউ প্লাস আর অবশ্যই এ জি এর বর্ধিত এই ডি বিন্দু বরাবরই কাজ করতেই হবে, এটা অবশ্যই কাজ করাই লাগবে। তার মানে এই দিক বরাবর আসলে আমাদের কিউ প্লাস আর কাজ করবে, কিউ প্লাস কত আর। ফাইনালি এডি যে রেখাটা আছে, এডি রেখার এ বিন্দুতে পি, ডি বিন্দুতে কিউ প্লাস আর, এদের দুজনের যে লব্ধি অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর ভর কেন্দ্রগামী হবে। তো এইটুক লেখা অবশ্যই কি করতে হবে? সুন্দর মতো লিখে নেওয়া লাগবে যদি পরীক্ষায় আসে। তাহলে তাহলে আমরা কি বলতে পারবো? যে কিউ এবং আর এর লব্ধি ডি বিন্দু বরাবর কাজ করে। তাহলে এখান থেকে কি কি বলা যাবে? কিউ বাই সিডি ইকুয়াল আর বাই বিডি লেখা যাবে কিনা? অবশ্যই যাবে। যেহেতু এডি একটা মধ্যমা, লিখে দিই সাইডে, যেহেতু এডি মধ্যমা, এডি এটা এডি কি মধ্যমা, অতএব অবশ্যই ডি বিন্দু কি বিসির মধ্যবিন্দু না? অতএব কি বলা যাবে? বিডি সমান কত? সিডি না? এটা বলা যাবে, তাই না? তাহলে বিডি এবং সিডি আউট। এখানে থাকবে কি কিউ ইকুয়াল আর থাকবে। ঠিক সেম প্রসেসে আমরা যদি এক কাজ করতাম, এটা হচ্ছে পি এবং আর এর লব্ধি ই বিন্দু বরাবর কাজ করে, পি এবং আর এর লব্ধি ই বিন্দু বরাবর অর্থাৎ এদিক বরাবর কাজ করে, এটা অবশ্যই বি দিয়ে বর্ধিত রেখা বরাবর তাদের লব্ধি আবার পি প্লাস কিউ প্লাস আর কাজ করে। সেখান থেকে যদি লিখতাম, ওখান থেকে অনুরূপভাবে পি ইকুয়াল আর চলে আসতো, অর্থাৎ অনুরূপভাবে আর লেখা দরকার নাই, এটুকু লিখলেই হবে। আর উপরে সে বাংলা কথাগুলো অনুরূপভাবে পি ইকুয়াল কিউ আসবে এবং পি ইকুয়াল আরও চলে আসবে। অর্থাৎ ফাইনালি কি পাবো? পি ইকুয়াল কিউ ইকুয়াল আর থাকবে। এটাই আমার কি প্রমাণ। এবার আসি আমরা পরের ম্যাথে। তো ডি নাম্বার ম্যাথটা সি নাম্বার ম্যাথে ঠিক অপোজিট আর কি। কি বলছে? যে ত্রিভুজের শীর্ষবিন্দুতে তিনটি সমান সদৃশ বল, তাদের লব্ধি অবশ্যই ত্রিভুজে ভরকেন্দ্রগামী হবে। আর যদি লব্ধি ভরকেন্দ্রগামী হয় তখন তিনটা বল সমান হবে। ঠিক উল্টা দিক ভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে কোনো একটা দিতে পারে। কিন্তু আমি একটা ত্রিভুজ অঙ্কন করি আগে, তারপর এই হচ্ছে একটা কি ত্রিভুজ দেওয়া আছে ধরলাম। আচ্ছা থাক, মোটামুটি যা হয়েছে হয়েছে। তো নাম দিই আমি, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু এবং এটা কি সি বিন্দু। এখন এই ত্রিভুজের তিনটা শীর্ষতে তিনটা সমান সদৃশ বল ধরলাম পি, এদিক বরাবর পি কাজ করবে, এদিক বরাবর পি কাজ করবে এবং এই দিক বরাবর কি কাজ করবে? পি কাজ করবে। তো এই তিনটা বলের লব্ধি প্রমাণ করতে হবে ভর কেন্দ্রগামী হয়, তাই না? দেখি শুরু করি। ধরলাম পি এবং এই পি, এই পি এবং এই পি এদের যে লব্ধি সেটা কি টু পি না? বিসি এর কোন একটা বিন্দু বরাবর ক্রিয়া করবে। ধরলাম এই বিন্দু বরাবর, এটা কোন বিন্দু নাম দিলাম? ডি বিন্দু। অবশ্যই কি টু পি হবে কিনা? অবশ্যই হবে। তাহলে এখান থেকে আমরা কি কি বলতে পারবো? যে পি বাই বিডি ইকুয়াল পি বাই সিডি না? এই পি বাই বিডি, এই পি বাই সিডি। এখান থেকে পি পি যেহেতু সমান, তার মানে বিডি ইকুয়াল সিডি লেখা যায়, বিডি ইকুয়াল সিডি লেখা যায়। তার মানে অবশ্যই ডি হবে কি বিসি এর মধ্যবিন্দু, ডি হবে কি বিসি এর মধ্যবিন্দু। এখন এক কাজ করবো, সেটা হচ্ছে এই এ এবং ডি যোগ করে দেব।
এ এবং ডি যোগ করে দেবো। এখন আসি, এটা হচ্ছে এ বিন্দুতে যে পি বল আছে, ডি বিন্দুতে যে টু পি বল আছে, এদের যে লব্ধি থ্রি পি, এটা কোনো এক দিক বরাবর কাজ করবে। ধরলাম ঠিক এই বিন্দু বরাবর থ্রি পি বলটা কাজ করতেছে, এটা কিন্তু লব্ধি, ফাইনাল লব্ধি আর কি। ঠিক আছে, তাহলে নাম দিই আমি, এটা হচ্ছে জি বিন্দু, অবশ্যই এটা ডি এর কাছাকাছি থাকবে। তাহলে পি এবং টু পি এর লব্ধি হচ্ছে থ্রি পি। এখান থেকে কি কি বলা যাবে, যে পি বাই জিডি ইকুয়াল টু পি বাই এজি, টু পি বাই এ জি। তাহলে পিবি উভয় পাশ থেকে আউট, তাহলে ফাইনালে থাকবে কি এজি, এজি বাই জিডি, এজি বাই জিডি ইকুয়াল কত টু না। অতএব কি পাবো এখান থেকে, এজি অনুপাত জিডি সমান 2 অনুপাত কত 1। তো আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে আমার যে ভরকেন্দ্র, সেই ভরকেন্দ্রটা প্রত্যেকটা মধ্যমাকে 2 অনুপাত 1 অন্তর্বিভক্ত করে। প্রত্যেকটা ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকেই কি করে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তার মানে এটুকু 2 হয়, এটুকু 1। এবং এডি কিন্তু মধ্যমা, যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, তার মানে এডি কিন্তু একটা মধ্যমা। এখান থেকে কি বলা যায়, আমার এডি একটা কি মধ্যমা, এডি কি মধ্যমা। তার মানে মধ্যমাকে জি বিন্দু 2:1 অনুপাতে কি করছে, অন্তর্বিভক্ত করেছে। তার মানে অবশ্যই অবশ্যই এখানে কি বলা যাবে, যে জি হবে কি ভরকেন্দ্র। এবং এই জি বিন্দুতেই কিন্তু কি তিনটা বল যে লব্ধি সেটা কাজ করতেছে। অতএব অতএব লব্ধি কি ভরকেন্দ্রগামী। খুবই সহজ একটা প্রমাণ, এখান থেকেই প্রমাণিত। আচ্ছা, এবার আসি আমরা ই নাম্বার ম্যাথে কি বলছে দেখি। তো ই নাম্বার ম্যাথটা হচ্ছে পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ বলা যায়, যে কোনো সময় চলে আসতে পারে কিন্তু। এখানে কি বলছে, যে পি কিউ আর সদৃশ সমান্তরাল বল তিনটি যথাক্রমে ত্রিভুজ এবিসি এর কৌণিক বিন্দু এ বি সি তে ক্রিয়া করে। ভালো, এদের লব্ধি ক্রিয়ারেখা যদি ত্রিভুজের অন্তঃকেন্দ্রগামী হয়, তবে এই 1 নাম্বার এবং 2 নাম্বারটা প্রমাণ করো। তো এখান থেকে 1 প্রমাণ হলে 2 নাম্বারটা ইজিলি প্রমাণ হয়ে যাবে, যে কোনো একটা প্রমাণ করলেই হবে। তো পরীক্ষা যে কোনো একটা আসতে পারে, হয় 1 আসবে না 2 আসবে, একসাথে দুটো দিবে না, যে কোনো একটা প্রমাণ করতে বলবে আর কি। তো এখানে অন্তকেন্দ্র সবাই জানার কথা, সরলরেখা করা হইলে অন্তকেন্দ্র কোনটা, যে কোন ত্রিভুজের অন্ত অন্তবৃত্তের যে কেন্দ্র সেটা অন্তকেন্দ্র, অথবা আরেকভাবে বলা যায় কি, কোন ত্রিভুজের তিনটা কোণের সমদ্বিখণ্ড যেখানে ছেদ করে সেটা হবে কি অন্তকেন্দ্র। আমি আরেকবার বলতেছি, এটা আমি কিন্তু ম্যাথ করার সময় অনেকবার বলছিলাম, এই পর্যন্ত যতগুলো ম্যাথ করেছি অনেক জায়গায় অন্তকেন্দ্র আসছিল, প্রত্যেকবারই বলে দিচ্ছি কিন্তু অন্তকেন্দ্র কোনটা, পরিকেন্দ্র কোনটা, লম্ব কেন্দ্র কোনটা, ভরকেন্দ্র কোনটা। তো এই কোণটা আমি সমদ্বিখণ্ডিত করবো, একদম অর্ধেক করে ফেলবো। তাহলে এটা টান দিব এরকম, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবো ঠিক এদিক বরাবর, এবং এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবো এদিক বরাবর। এরা যেখানে ছেদ করবে সেটাই কি অন্তকেন্দ্র না। এটা কিন্তু হচ্ছে ক্লাস 9-এ, হ্যাঁ ক্লাস 9-এ ব্যবহারিক জ্যামিতিতে কোন ত্রিভুজের অন্তকেন্দ্র অঙ্কন কিন্তু ছিল। এখানে কিন্তু যারা করে আসছে অবশ্যই মনে থাকার কথা, কি করতাম ওখানে আমরা, এটাকে ভাগ করতাম অর্ধেক, এটাকে ভাগ করতাম অর্ধেক, মোটামুটি দুইটাকে ভাগ করলেই হয়ে যায়। ওরা যেখানে সেট করে এখান থেকে চাঁদা নিয়ে কি করতে হয়, কম্পাস নিয়ে এই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে হয়, এবং এই বৃত্তটাই হয় কি অন্তবৃত্ত। এর দরকার নাই আমাদের। প্রথমে একটা ত্রিভুজটা অঙ্কন করি, ত্রিভুজ এ বি সি, মোটামুটি আন্দাজ মতো একটা আঁকাই দিই, দেখতে এমন হইলো। ধরলাম এই একটা আমার কি ত্রিভুজ দেওয়া আছে। তো এই ত্রিভুজের তিনটা বিন্দু না, একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু, একটা হচ্ছে কত বিন্দু, সি বিন্দু। তো এ বিন্দু বরাবর পি বল কাজ করতেছে, এবং বি বিন্দু বরাবর কিউ বল কাজ করতেছে, সি বিন্দু বরাবর আর বল কাজ করতেছে। তাহলে এদের তিনজনের যে লব্ধি, অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর, এটা ত্রিভুজের অন্তকেন্দ্রে ক্রিয়া করে। ত্রিভুজের অন্তকেন্দ্রে ক্রিয়া করে, ধরলাম অন্তকেন্দ্র কোন এক জায়গায় আছে আর কি। তাহলে আমি এক কাজ করতে পারি, এই এ কোণটাকে অর্ধেক করে ফেলি, একদম একদম অর্ধেক করে ফেলি এটাকেই। অর্ধেক করলে মোটামুটি দেখতে এমনটা হইতে পারে কিনা, অবশ্যই। এখন এই কোণ এবং এই কোণ কিন্তু পরস্পর কি সমান, এই কোণ পরস্পর সমান। ধরলাম অন্তকেন্দ্রটা ঠিক এই পয়েন্টে আছে, অন্তকেন্দ্র কোথায় আছে, এই পয়েন্টে আছে। তাহলে এই বরাবর পি প্লাস কিউ প্লাস আর কাজ করবে কিনা, অবশ্যই করবে, পি প্লাস কিউ প্লাস আর, এটা ওর নাম দিতে পারি। তাহলে ত্রিভুজ এবিসি এর অন্তকেন্দ্র ও এই বিন্দু বরাবর পি প্লাস কিউ প্লাস আর কাজ করতেছে। আমি এটাকে অর্ধেক করে দিতে পারি ঠিক এই বরাবর, এবং এটাকে অর্ধেক করে দিলে এই বরাবর চলে যাবে। এটা তিনজন যেখানে কাজ করবে, ছেদ করবে, সেটাই হবে আমার কি অন্তকেন্দ্র। এখানে বেশ কিছু বাংলা লেখা লাগবে, সেটা হচ্ছে কিউ এবং আর এর লব্ধি বি সি সরল লেখার কোন একটা পয়েন্টে কাজ করবে, অর্থাৎ কিউ প্লাস আর। এই কিউ প্লাস আর এবং পি এর লব্ধি পি প্লাস কিউ প্লাস আর ও বিন্দুতে কাজ করবে।
অতএব অবশ্যই পি পি প্লাস কিউ প্লাস আর এবং কিউ প্লাস আর কে একই সরলরেখা বরাবর হওয়া লাগবে। তার মানে অবশ্যই বলা যাবে কি এ এর বর্ধিত রেখা যেখানে বি বিন্দু ছেদ করে সেই বিন্দুতেই কিউ প্লাস আর কে অবশ্যই কাজ করতে হবে। এটুক লেখা অবশ্যই সুন্দর করে ম্যাথ এই এখানেই কি করতে হবে লিখে নিতে হবে, এটা অবশ্যই লিখে নিবা, ঠিক আছে দাদা বললাম। তাহলে এই নামটা দিতে পারি আমি ডি বিন্দু, ঠিক আছে, এটা কত বিন্দু ডি বিন্দু। তাহলে এখান থেকে আমরা কি কি বলতে পারি আপাতত, সেটা হচ্ছে কিউ বাই সিডি, কিউ বাই কত সিডি ইকুয়াল আর বাই বিডি, বলা যাবে কিনা অবশ্যই যাবে। তাহলে এখান থেকে আমার কিউ বাই আর অর্থাৎ কিউ অনুপাত আরই বের করতে হবে, কিউ বাই আর সমান সিডি বাই বিডি লেখা যাবে। তো এই সিডি বিডি থেকে সিডি এবং বিডি থেকে আমার এসি এবং এবি তে যাওয়া লাগবে, কারণ এই যে এ বি সি আছে, এ কোনটা বিসি এর দৈর্ঘ্য কিন্তু এ, এসি এর দৈর্ঘ্য কিন্তু কত পি এবং এবি এর দৈর্ঘ্য কত সি, এটা তো আমরা জানি তাই না। তাহলে দেখি এখান থেকে আমার ওই বড় বাহুতে কেমনে যাইতে পারি। যেহেতু যেহেতু এই কোণ এবং এই কোণ কি সমান, এই কোণ এবং এই কোণ সমান, অথবা আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে এডি যে বাহুটা আছে, এডি যে সরলরেখাটা আছে সেটা এই বিসি কে ডি বিন্দুতে কি ছেদ করছে না। তার মানে আমরা হচ্ছে ভেক্টরের যে অনুপাত সূত্র শিখছিলাম, ভেক্টরের যে অনুপাত সূত্র আমি দেখাইছিলাম, ওই অনুপাত সূত্র থেকেও বলা যায়, অথবা এমনি নর্মালিও বলা যায় কি যে আমার ডি বিন্দু অথবা এই যে এডি যে রেখাটা আছে, এডি রেখা এডি রেখা বিসি কে এডি রেখা বিসি কে কি করে এবি অনুপাত এসি অনুপাতে কি করে অন্তর্বিভক্ত করে, এবি অনুপাত এসি অনুপাতে অনুপাতে কি করে বিভক্ত করে, বিভক্ত করে। তার মানে আমরা কি বলতে পারবো যে বিডি অনুপাত সিডি সমান, বিডি অনুপাত সিডি সমান এবি অনুপাত কত বিসি, এবি অনুপাত বিসি। তাহলে এখান থেকে আমাদের জাস্ট সিডি বাই বিডি এই মানটা কি আসবে, সিডি বাই বিডি সমান উল্টাই যাবে না, বিসি বাই কি থাকবে এবি থাকবে। এপাশে উল্টালাম এপাশে উল্টালাম, এখন এই মানটা আমি কি করব এখানে বসাই দিব। অতএব কিউ বাই আর সমান সিডি বাই বিডি সমান বিসি বাই এবি থাকবে। তো এই বিসি মানে আবার কি, বিসি 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 কোনটা স্মল এ না, আর এবি কোনটা স্মল সি না। অতএব কিউ বাই, আচ্ছা সরি এখানে তো এবি অনুপাত বিসি না, এখানে এবি অনুপাত এসি হইতো, তাই তো বলি এরকম হইলো কেন। তাহলে উপরে থাকবে হচ্ছে এসি থাকবে, তার মানে এসি বাই এবি, আর এখানে থাকবে হচ্ছে কত এ, এসি মানে কত স্মল বি থাকবে, উপরে স্মল বি বাই সি থাকবে। অতএব ফাইনালি কিউ বাই বি ইকুয়াল আর বাই সি লেখা যায়। ঠিক আমরা যদি সেম কাজ আবারও করি, অর্থাৎ এবার এই পি এবং আর এর লব্ধি এই বরাবর ধরি, তারপরে ওটা এবং এই কিউ কে যোগ করে দিই, তখন কি প্রমাণ হবে, যখন কিউ এবং আর নিছিলাম এই বরাবর তখন এটা আসছিল, যদি পি এবং আর নেই অনুরূপ ভাবে তাহলে কি আসবে, পি বাই এ সমান আর বাই সি আসবে। তাহলে অনুরূপ ভাবে আর করা দরকার নেই, একটা করে দেখাইলেই হবে, বাকিটা ক্ষেত্রে অনুরূপ ভাবে বলে দেবো। অনুরূপ ভাবে পি বাই এ ইকুয়াল আর বাই সি চলে আসবে। অতএব ফাইনালি কি লিখতে পারবো, পি বাই এ ইকুয়াল কিউ বাই বি, সবগুলো সমান যেহেতু আর বাই সি, তাহলে এখান থেকেই প্রমাণিত। এটা গেল হচ্ছে এক নাম্বারটা। এবার আসি আমরা দুই নাম্বার প্রমাণে, পি অনুপাত কিউ অনুপাত আর সমান সাইন এ সাইন বি সাইন সি না, ঠিক আছে। এখন দুই নাম্বারে চলে আসি, তাহলে আবার এটা আরেকবার লিখি, পি বাই এ সমান কিউ বাই বি সমান আর বাই সি। আমরা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র অনুসারে কি জানি যে এ বাই সাইন এ, কিংবা এটা সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র হতেও বলা যায়, এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন সি ইকুয়াল বি বাই, এখানে সাইন বি হইতো সাইন সি ইকুয়াল টু আর। অথবা সরাসরি এখান থেকে বলা যায় এ অনুপাত বি অনুপাত সি সমান সাইন এ অনুপাত সাইন বি অনুপাত সাইন সি, এ অনুপাত বি অনুপাত সি সমান সাইন এ অনুপাত সাইন বি অনুপাত সাইন সি, মানটা বসাই দিব। তাহলে অতএব পি অনুপাত কিউ অনুপাত আর সমান যদি এ অনুপাত বি অনুপাত সি হয়, অতএব পি অনুপাত কিউ অনুপাত আর সমান কি থাকবে, সাইন এ অনুপাত সাইন বি অনুপাত সাইন সি থাকবে। তাহলে এখান থেকেই প্রমাণিত। আচ্ছা এবার আসি আমরা পরের ম্যাথে এফ নাম্বারটায় কি বলছে যে পি কিউ আর সদৃশ সমান্তরাল বল তিনটি ত্রিভুজ এবিসি এর এ বি এবং সি, তিনটা শীর্ষ এবিসি এ কাজ করতেছে। তো এদের মান এ কমা বি কমা সি এর সমানুপাতিক হয়। তো এখানে কিন্তু মূলত এই যে এ কমা বি কমা সি দেওয়া আছে না, এটা কিন্তু মূলত কি ত্রিভুজের বাহুর তিনটা দৈর্ঘ্য দেওয়া আছে। দেখাও যে এদের লব্ধি কি হবে ত্রিভুজের অন্তঃকেন্দ্রে ক্রিয়া করবে। দেখি শুরু করি, প্রথমে ত্রিভুজ এবিসিটা অঙ্কন করি। এ হচ্ছে আমার সে কি ত্রিভুজ এবিসি, মোটামুটি হইলেই হবে একটা এবিসি। তো
তো এই বিন্দু বরাবর পি বল কাজ করবে, এই বিন্দু বরাবর কিউ বল কাজ করবে এবং এই বিন্দু বরাবর আর বল কাজ করবে। তো এখানে আমার দেওয়া আছে কি যে পি কিউ আর সদৃশ সমান্তরাল বল তিনটি ক্রিয়ারত এবং এদের মান এ বি সি এর সমানুপাতিক হয়। তার মানে আমরা কি বলতে পারবো, পি সমানুপাতিক এ, কিউ সমানুপাতিক বি এবং পি সমানুপাতিক কত, সি বলা যায়। সরি, আর সমানুপাতিক সি, এখান থেকে আর সমানুপাতিক সি বলা যায়। তাহলে কাজ করা যাবে, সেটা হচ্ছে আমি এটা এবং এটা নিয়ে কাজ করে প্রথমে কিউ বাই আর করে দিই, কিউ বাই আর ভাগ করে দিচ্ছি একদম। তাহলে কিউ বাই আর সমান কি থাকবে, বি বাই সি থাকবে না? এই বি মানে আবার কোনটা, এসি না? বি মানে কি এসি, ডিভাইডেড বাই এই সি মানে কোনটা, সি সি, সি মানে কোনটা এবি না? আপাতত এইটুকু পাইলাম, এটা থাক, পরবর্তীতে কাজে লাগবে আবার। এবার ধরলাম এই কিউ এবং আর, কিউ এবং আর এদের লব্ধি কিউ প্লাস আর ঠিক এই ডি বিন্দু বরাবর কাজ করবে, ডি বিন্দু বরাবর কাজ করবে, অর্থাৎ কে, কিউ প্লাস আর। তাই এখান থেকে আবার আমরা কি বলতে পারবো যে কিউ ডিভাইডেড বাই পিডি ইকুয়াল আর ডিভাইডেড বাই বিডি না? তাহলে এখান থেকে ফাইনালি কি থাকলো, কিউ বাই আর সমান সিডি বাই বিডি থাকবে, সিডি বাই কত, বিডি। তাহলে আমরা যদি এই 1 এবং 2 কম্পেয়ার করি, এখান থেকে কি বলতে পারবো, 1 এবং 2 হতে, 1 ও 2 হতে পাই উভয়ই কিন্তু এসি বাই এবি এর মান, সরি কিউ বাই আর এর মান, উভয় কি কিউ বাই আর এর মান না? তাহলে আমার এসি বাই এবি সমান কি থাকবে, সিডি বাই বিডি না? থাকবে কিনা, অবশ্যই থাকবে। তার মানে আমার এসি অনুপাত এবি ইকুয়াল সিডি অনুপাত বিডি চলে আসছে। তো আমরা যদি এক কাজ করি, সেটা হচ্ছে এই এ এবং ডি যোগ করে দেই, এ এবং ডি কি করে দেই, যোগ করে দেই, এবং এইটা এবং এইটা যে অনুপাতটা, সেটা সিডি অনুপাত বিডি চলে আসে। তার মানে অনুপাত শুধু কি বলা যায়, আমার এখানে মূলত এই কোণ এবং এই কোণটা কি পরস্পর সমান, এই কোণ এবং এই কোণ কি পরস্পর সমান। তার মানে আমরা এখানে কি বলতে পারবো যে এডি যেটা রেখাটা আছে, এডি রেখা, এডি রেখা কোণ, কোণ এ এর সমদ্বিখণ্ডক, কোণ এ এর কি সমদ্বিখণ্ডক। তাহলে এবার কি এটা বলা যাবে কিনা যে এই যে কিউ প্লাস আর যে আছে, কিউ প্লাস আর এবং এই পি যে বলটা আছে, এদের দুজনে যে লব্ধি, সেটা কি পি প্লাস কিউ প্লাস আর না? এটা কোনো একটা বিন্দু বরাবর কাজ করবে, সেটা জানি না আমি কোথায় কাজ করবে, পি প্লাস কিউ প্লাস কত আর, এর নাম দিলাম কি বিন্দু, ও বিন্দু। ঠিক সেম ভাবে যদি আমরা এক কাজ করি, সেটা হচ্ছে এই বিন্দুটা টেনে দিই আমি, এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু দিলাম। ঠিক সেম ভাবে এই প্রসেসে যদি আবার আগাই আমরা উল্টা দিক থেকে, পি এবং আর এর জন্য, পি এবং আর এর জন্য যেহেতু পি বাই আর সমান কি, পি বাই আর সমান সি বাই এ, ওখান থেকে আবার কি প্রমাণ হবে যে এইটা আর এইটা কি সমান, এই কোণ এবং এই কোণ সমান। অর্থাৎ অনুরূপ ভাবে কি বলতে পারবো, অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে এই যে বিও বা বিই যে রেখাটা, বিই যে রেখা, সেটা কি কোণ বি এর, কোণ বি এর সমদ্বিখণ্ডক, এটা কোণ এ এর, কোণ বি এর কি সমদ্বিখণ্ডক। ঠিক সেম ভাবে আমরা এটা যোগ করে দেই, এই রেখাটাও কি আসবে, এই কোণ এবং এই কোণের সমদ্বিখণ্ডক। অথবা এটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে আমরা এই কোণ এবং এই কোণ প্রমাণ করতে পারি সমান। কিভাবে, কিউ প্লাস আর এবং পি এদের লব্ধি আবার কত, পি প্লাস কিউ প্লাস আর না? তাহলে এখান থেকে আমার এটা দেখাইতে হবে যে এ বি বাই বিডি ইকুয়াল এও বাই ওডি, এ বি বাই বিডি ইকুয়াল এও বাই ওডি, এটা প্রমাণ করলে হবে। অথবা এভাবে লিখে দিলেও চলবে, যে কোনো একটা লিখলেই হবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা আমি কাজ করি, সেটা হচ্ছে এইভাবে না করে দিয়ে ওটাও করে দিই, মানে এই কোণ এবং এই কোণ সমান করে দেখাই আর কি, বের করে দেখাই এটা। তাহলে আবার দেখি, এই শর্টকাটে না করি না, এটা অনেকে মাথায় ঢুকতে পারে না, তবে এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু আসলে কাজ করে। মাথায় ঢুকলে তো ভালো, না ঢুকলে পরেরটা মানে অবশ্যই করতে হবে নাকি। তাহলে এবার আমার মূল উদ্দেশ্য কি, যে এই কোণ এবং এই কোণ সমান দেখানো, সমান দেখাই তাহলে কি করতে হবে, এ বি বাই বিডি ইকুয়াল এও বাই ওডি, এটা প্রমাণ করতে হবে। এবার পি এবং কিউ প্লাস আর এর লব্ধি পি প্লাস কিউ প্লাস আর ও বিন্দুতে কাজ করে। তাহলে আমরা এখানে কি বলতে পারবো, পি বাই ওডি সমান কিউ বাই আর বাই এও। তাহলে পি বাই ওডি সমান কিউ প্লাস, কিউ প্লাস আর ছিল, পি বাই ওডি সমান, হ্যাঁ কিউ প্লাস আর বাই এ ও, কিউ প্লাস আর বাই কত, এ ও। আমার বের করতে হবে কি, এখান থেকে এও বাই ওডিটা বের করতে হবে, এও বাই ওডি, কিউ প্লাস আর বাই কি থাকবে, পি থাকবে। আপাতত এটা এরকমই থাক। এখন আমার কি প্রমাণ করতে হবে, মূলত এও বাই ওডি সমান, এও বাই ওডি সমান এবি বাই বিডি প্রমাণ করতে হবে। এখন এই এবি বাই বিডি, এবি বাই বিডি এটা আবার কই থেকে পাবো, এই যে এখান থেকে, মানে এই যে এই লাইনটা আছে না, এই লাইন থেকে, এই লাইন থেকে এবি বাই বিডি এই মানটা কি লেখা যায়, এসি বাই সিডি না? এবি বাই বিডি
এবি বাই বিডি সমান কি এসি বাই সিডি লেখা যায়। সাইডে করে ফেলি দেখি। তাহলে এবি বাই বিডি সমান এসি বাই সিডি থাকে। এখান থেকে আমার এই অংশটা প্রমাণ করতে হবে, তখনই একমাত্র এটা এবং এটা আমরা কি ইকুয়াল লিখতে পারবো। এখন এসি বাই সিডি এখান থেকে যাবো কিভাবে, ঝামেলা না এটা। উপরে কিউ প্লাস আর, নিচে শুধুমাত্র পি আনতে হবে, তার মানে সিডি এবং বিডি আর এবি আর এসি না। হ্যাঁ বুঝছি। তাহলে এই অনুপাত এবং এই অনুপাত কি করে দেবো, একদম যোগ করে দেবো। যোগ করে এখানে লিখে ফেলবো, কি থাকবে, অথবা আড়াআড়ি গুণ করে আড়াআড়ি রেখে যোজন করে আবার আড়াআড়ি রেখে দিলেই এটা চলে আসবে। তাহলে এবি প্লাস এসি ডিভাইডেড বাই বিডি প্লাস সিডি থাকবে। এবি প্লাস এসি ডিভাইডেড বাই এই যে বিডি প্লাস সিডি এর মানটা আবার কি বিসি লেখা যাবে না। বিডি প্লাস সিডি কত লেখা যাবে, বিসি লেখা যাবে। লিখে ফেলি, কি থাকবে, বিসি থাকবে। ফাইনালি এবি বাই বিডি এর মানটা কি থাকতেছে, আমরা যে এবি যে আছে না, এবি প্লাস এসি ডিভাইডেড বাই বিসি, এবি পরিবর্তে কি লেখা যায়, স্মল সি প্লাস এসি পরিবর্তে স্মল বি ডিভাইডেড বাই এই বিসি এর পরিবর্তে কি লেখা যায়, স্মল এ লেখা যায়। এলেন আর একটু লিখি, তাহলে এও বাই ওডি ইকুয়াল, এই কিউ কার সমানুপাতিক ছিল, কিউ ছিল হচ্ছে বি এর সমানুপাতিক। এ বি এর সমানুপাতিক এবং সমানুপাতিক ধ্রুবকটা উপরে এবং নিচ থেকে কাটে দিলে কি থাকবে, ফাইনালি বি প্লাস সি বাই এ থাকবে। তাহলে এখানে নাম দিতে পারি 3 নাম্বার, এখানে নাম দিতে পারি 4 নাম্বার, 4 নাম্বার না, তাহলে 3 ও 4 হতে পাই, 3 ও 4 হতে পাই কি পাবো, এও বাই ওডি ইকুয়াল এবি বাই বিডি। অতএব কি বলা যায় এখান থেকে, অতএব আমার যে বি ও রেখাটা বি কোণের সমদ্বিখণ্ডক। অতএব বি ও রেখা বি কোণের সমদ্বিখণ্ডক না, বি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে আমার যে ও বিন্দুতে পি প্লাস কিউ প্লাস আর কাজ করতেছে এই লব্ধিটা, সেটা অবশ্যই কি অন্তকেন্দ্রগামী হবে না, যেহেতু বি কোণের সমদ্বিখণ্ডক এবং এ কোণের সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করে সেই ছেদ বিন্দুগামী আসলে কি লব্ধিটা হয়, এটা প্রমাণ করেই ফেললাম। তার মানে অতএব লব্ধি অন্তকেন্দ্রগামী। তাহলে এখান থেকেই প্রমাণিত। তাহলে আজকে আমাদের হচ্ছে এই পর্যন্তই। সামনের দিন নতুন একটা টপিক, সেটা হচ্ছে বিসদৃশ সমান্তরাল বল। এবার আর এরকম সদৃশ হবে না, একটা একদিকে আরেকটা উল্টা দিকে, তবে একদম ঠিক টর্ক যেরকম ছিল না, টর্ক ওই রকম আর কি, ওইভাবে কাজ করবে। তাহলে সামনের দিন দেখবো নি আমি। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।